আমরা এই স্টলের মাধ্যমে শিক্ষার্থীদের শেখাতে চেয়েছি যে প্রত্যেকটা পেশার মানুষকে আমাদের সম্মান করতে হবে, তাদের কাজের মূল্যায়ন করতে হবে এবং তাদেরকে সম্মান দিতে হবে। এই জন্যই আমরা এই অকুপেশন স্টলটার আয়োজন করেছি। আমাদের সমাজে যে বিভিন্ন পেশার লোক বাস করে তাদের যে সমানে একটা মর্যাদা আছে, আমরা যেন কারো কোনো পেশার লোকদের আমরা নিচু চোখের জায়গায় না দেখি। এখানে আমাদের বিভিন্ন ধরনের অকুপেশন আছে, যেমন ডক্টর আছে, নার্স আছে, তারপর পুলিশ আছে, তারপর কবলার আছে, সুইপার আছে, ক্লিনার আছে। এগুলো সবাই যেন যার যার পেশার লোকদেরকে যেন সবাই সম্মান করে, অন্য চোখে যেন না দেখে, সবাই যেন আমাদের দেশের অবদান রাখতে পারে। সেই জন্য আমাদের অকুপেশন স্টলটা তৈরি করা হয়েছে এখানে। ছালাত জান্নাতের চাবি, এটা হলো আমাদের পাঠ্য বই রিলেটেড একটা হাদিস। এখানে আমরা ছালাত জান্নাতের চাবি এটা বোঝানোর জন্য আমরা চেষ্টা করেছি। আমরা জানি যে ছালাতে জান্নাতে আমরা আসলে জান্নাতের সবাই আশাবাদী, জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে গেলে আমাদের কিছু কাজ করতে হবে। তার হলো প্রথম শর্তটা হলো আমাদের নিয়মিত সালাত আদায় করতে হবে। এই জন্য বলা হয়েছে যে ছালাত জান্নাতের চাবি। এখানে আসলে আমাদের যে এই রাস্তাটা আসলে আমরা একটু পাথর দিয়ে এইটাই বোঝাতে চেয়েছি যে সত্য ও ন্যায়ের পথ কখনো মসৃণ হয় না। এটা আমরা সেজন্য পাথর দিয়ে এটাকে সত্য বোঝানো হয়েছে। আর এই সত্য ও ন্যায়ের পথ এবং যদি আমরা ছালাত জান্নাতে যেতে চাই তাহলে আমাদের কিছু কাজ করতে হবে। এটা দ্বারা আমরা বোঝাতে চেয়েছি যে প্রথমে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, এই জন্য আমরা বোঝাতে চেয়েছি। আর এটা হলো আমাদের চলার পথে বর্তমানে নেশাটা হলো একটা ক্যান্সারের মতন হয়ে গেছে আমাদের সমাজে। তাই আমাদের শিক্ষার্থীদের আমরা বোঝাতে চেয়েছি যে আমাদের নেশা থেকে দূরে থাকতে হবে। আর এখানে টাকা পয়সা, অর্থ, গাড়ি বাড়ি দ্বারা বুঝাইছি যে আমরা এখানে প্রয়োজন আছে, কিন্তু আমরা এগুলা উপার্জনের জন্য আমরা কখনো লোভ হব না এবং অসৎ পথ বেছে নিব না। আর এটা হলো হাতুর দ্বারা বুঝাইছি যে আসলে হাতুর অনেক কিছু আমাদেরকে ধ্বংস করে, যেমন আমাদের অহংকার, হিংসা এবং আত্মহংকার এগুলা আমাদের করা যাবে না, এগুলা মানুষকে ধ্বংস করে। এই জন্য আমরা এই প্রতীকগুলো বুঝিয়েছি এবং জান্নাতে যেতে গেলে আমাদের এইগুলো জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে। এই জন্য আমরা বুঝাতে চেয়েছি ছালাত জান্নাতের চাবি। আর এটা হলো আমাদের জীবনের ক্রমধারা। যেমন এটা হলো এই ধারাটা হলো আমি, যেমন আমাদের যখন জন্ম হয়েছিল তখন আমরা কিছুকাল খেলার মাধ্যমে কেটেছে, আমাদের খেলার মাধ্যমে। তারপরে কিছুদিন বড় হওয়ার পর আমাদের মাথায় এসেছে বইয়ের চাপ এবং প্রতিষ্ঠাতা হওয়ার লক্ষ্যের জন্য কাজ করা। তারপর আমরা কিছুদিন পরে আমাদের সংসার জীবনে প্রবেশ করলাম। আর এগুলো হলো আমার পিতামাতা, আমাদের ভালো লাগার জন্য এবং আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য আমাদের পিতামাতা তারা পরিশ্রম করে গেছে। কোনো এক সময় আমি সংসার জীবনে প্রবেশ করলাম, তখন আমার পিতামাতা একটু বার্ধক্যে চলে গেছে এবং আমার সন্তান জন্মগ্রহণ করেছে। আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে তখন এরা দেখা গেছে যে আমরা যখন যে সময়টাতে খেলাধুলা নিয়ে ব্যস্ত, আমার সন্তানটা তখন মোবাইল নিয়ে ব্যস্ত। তারপরে আবার আমার সন্তানকে কিছুদিন পর তার মাথায় আমরা কি তুলে দিচ্ছি, বইয়ের বোঝা। তখন হয়তো আমার যে পিতামাতা তারা হয়তো নেই, তারা হয়তো পৃথিবী থেকে চলে গেছে। তারপর এখানে আমার সন্তান তারাও আবার এক সময় দায়িত্ব বোঝা কাছে নিয়েছে। এখানে এরা হলো আমার সন্তান এবং আমার নাতি। এমন হতে পারে যে এটা হলো কিছুদিন পরের কথা যে আমার নাতিরা যখন জন্মগ্রহণ করবে তারা হয়তো ল্যাপটপকেই মাথায় নিয়ে জন্মগ্রহণ করবে। তারপরে এটা হলো আমার নাতির পরবর্তী স্টেপ, তারা হয়তো বই, ল্যাপটপ নিয়ে তাদের মাথায় চাপিয়ে দেওয়া হবে। আর এটা হলো আমার পরিণতি। কোনো এক সময় আমি আমার পিতামাতার মতোই হয়তো পৃথিবী ছেড়ে চলে যাব। কিন্তু সবার কাছে আসলে আমাদের একটা প্রশ্ন যে আমরা কোথা হতে এলাম, কেন এলাম, কি করে সময় কাটালাম, কোথায় চলে গেলাম, কার কাছে চলে গেলাম, তার জন্য কি নিয়ে গেলাম। এটাই হলো আমাদের জানার আকুতি যে আমাদের জীবনের ক্রমধারা। একবার আসছি, জন্মগ্রহণ করছি, সারা জীবন শুধু পরিশ্রম করে গেলাম, আবার হয়তো এক সময় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে চলে গেলাম। কিন্তু আসলে মূল কথা আমাদের এটাই যে আমরা কেন এলাম, কি করলাম এবং কার কাছে চলে গেলাম, তার জন্য কি নিয়ে গেলাম। মূল বিষয় হলো যে
বাস্তবানুপাতিক যে একটা বিষয় সেটাকে আপনারা দৃশ্যমান করে স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য এবং জনসাধারণকে উৎসাহিত করার জন্য জি জি এই ধারাবাহিকতা জি জি এটা হলো স্টুডেন্ট প্লাস আমরা যারা আছি আমাদের জন্য যে আসলে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা কি। আমরা লেখাপড়া সংসার জীবন তো করবই, কিন্তু এর পাশেও যে আমাদের যে আসলে পরপারে চলে যেতে হবে, আল্লাহর কাছে নিজেকে যে সমর্পণ করতে হবে, এই ধারণাটা যেন শিক্ষার্থীরা আমার প্রথমেই পায়। এই জন্য তাদের এটা বোঝানোর জন্য আমরা এই জীবনধারার ক্রমধারাটা উপস্থাপন করেছি। জি, এখানে আসলে আমাদের যে আয়ের পরে কি হয়, এম হয়, উয়ের পরে আর হয়, ইউর পরে আর হয়, এবং হির পরে ইস, দের পরে আর। এই যে বি ভার্বের ব্যবহার এবং আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে গেলেও এই সাবজেক্টের পরে এই বি ভার্বগুলো ব্যবহার করি। এটা হলো আমরা যদি যখন শুধু মৌখিক বলি তখন শিক্ষার্থীদের এতটা মনে রাখতে পারে না বা এতটা আগ্রহ হয় না, কিন্তু আমরা যদি ওদের একটা খেলার মাধ্যমে এই শিকনফলটা ওদের অর্জিত করতে পারি তাহলে ওরা আগ্রহী হবে, প্লাস এই শিকনফলটা ওদের মাঝে স্থায়ী হবে। এই জন্যই আমরা এই খেলার স্থলে বি ভার্বের ব্যবহারটা আমরা শিক্ষার্থীদের শেখানোর জন্য চেষ্টা করেছি। উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে প্রাণী বেড়ে ওঠে। প্রাণী ত্যাগ করা মলমূত্র উদ্ভিদ সার হিসেবে ব্যবহার করে থাকে। প্রাণী ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে থাকে এবং উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস হিসেবে ব্যবহার করে থাকে। এটা হচ্ছে পরাগায়ন। প্রজাপতি উদ্ভিদে পরাগায়নে সাহায্য করে থাকে। পরাগায়নের ফলে উদ্ভিদে বীজ সৃষ্টি হয়। উদ্ভিদ আবার অনেক জীবের বাসস্থান। এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে পাখি গাছে বাসা তৈরি করে। এখানে মানব সৃষ্ট সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের উদাহরণ দেওয়া হয়েছে। মানব সৃষ্ট সম্পদের মধ্যে রয়েছে গাছ, গাড়ি, রাস্তাঘাট, সেতু, এবং প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে গাছ, পাহাড়, নদী, ঘাস ইত্যাদি। সাইডা হচ্ছে পানির উৎস। আমরা পুকুর, কুয়া, টিউবওয়েল, ঝর্ণা, বৃষ্টি এবং ছোট খাল থেকে পানি পেতে পারি। এই ঝর্ণা থেকে নদী এবং নদী থেকে সমুদ্র পানি প্রবাহিত হয়। এভাবে আমরা পানি পেতে পারি। সাইডা হচ্ছে পাঠ্যপুস্তক এবং কলম। পাঠ্যপুস্তক এবং কলম শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে পানি দূষণ। কাপড় চোপড় এবং থালা বাসন পানিতে কাচার ফলে পানি দূষিত হয়। গবাদি পশু পানিতে গোসল করানোর ফলে পানি দূষিত হয় এবং মাটিতে অধিক হারে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে মাটি ও পানি উভয়কে দূষিত করে। এই যে গাড়ি দেখা যাচ্ছে, এই গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়া বায়ুকে দূষিত করে। এটা হচ্ছে শিল্প কারখানা। শিল্প কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া বায়ুকে দূষিত করে এবং শিল্প কারখানা থেকে নির্গত ক্ষতিকর পদার্থ পানি এবং মাটি উভয়কে দূষিত করছে। এটা হচ্ছে ইটের ভাটা। ইটের ভাটা থেকে নির্গত ধোঁয়া বায়ুকে দূষিত করে এবং ইটের ভাটা ইট পোড়ানোর ফলে মাটি দূষিত হয়। এটা হচ্ছে শব্দ দূষণ। অত্যন্ত শব্দ সৃষ্টি করার ফলে শব্দ দূষণ ঘটে। এখানে মাইক বাজানোর ফলে শব্দ দূষণ হচ্ছে। পুরোটুকু মিলে হচ্ছে আমাদের পরিবেশ দূষণ। আসলে বিশ্বায়নের সাথে আমাদের শিক্ষার্থীকে পরিচিত করার জন্য এবং আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য, যাতে বিজ্ঞান বিষয়ে আমাদের শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করে, সেই জন্য আমাদের এই মহাকাশ যান এবং স্যাটেলাইট এর একটা প্রতিকৃতি আমরা এখানে স্থাপন করেছি, যাতে এই দুইটার মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের উপকৃত হচ্ছে। এটা যে শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন করতে, স্যার এই মহাকাশ যানটা কি, এটা দিয়ে কি হয়, এই স্যাটেলাইট এটা কি, এটা দিয়ে কি হয়, এই যে শিক্ষার্থীদের আগ্রহ, এই আগ্রহটার জন্যই আমরা আসলে মূলত আমাদের উদ্দেশ্য ছিল এটাই, যে বিজ্ঞান জিনিসটা কি এবং বিশ্বায়নটা কি, বহির্বিশ্বের সাথে তারা পরিচিত হোক, তাদের যে এই যে জানার আগ্রহ, এতে আমাদের মনে হয় আমরা কিছুটা সফলকাম হয়েছে এবং এটা আমাদের খুব ভালো লাগতেছে যে আমাদের শিক্ষার্থীদের জানার আগ্রহ আছে এবং তারা বিশ্ব সম্পর্কে, বিজ্ঞানের বিষয় সম্পর্কে তারা জানতে চান। আসসালামু আলাইকুম। আমাদের মুক্তিযুদ্ধ গ্যালারিতে আপনাদের স্বাগতম। এখানে 1971 সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন দুর্লভ ছবি দেখানো হয়েছে। যেমন এখানে স্যার 1971 সালের যুদ্ধের ছবি রয়েছে। এখানে ওই যে নারীদের নির্যাতিত, যেভাবে পাকিস্তানি বাহিনী, সেনাবাহিনী, যে আলবদর বাহিনীরা যেভাবে নির্যাতিত করা হয়েছিল তার ছবি রয়েছে। এখানে শিশু বাচ্চার যেরকম হাত পা কেটে পানিতে ফেলে দেওয়া হয়েছে তার একটা ছবি রয়েছে। এখানে আমাদের যে মুক্তিবাহিনীর সময় যেখানে ভাষণ দেওয়া হয়েছে, যে ঘরে দুর্গ করে তোলা, তার ছবি রয়েছে। এখানে
নারীদের অংশগ্রহণের একটা দুর্লভ ছবি রয়েছে। এখানে পাকিস্তানি বাহিনী বাঙালির উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছিল তার একটি দুর্লভ ছবি রয়েছে এখানে। আর রয়েছে যেমন এই যে কলকাতায় যে আশ্রয় নিয়েছে বাংলাদেশের নাগরিকগুলো, তার একটি দুর্লভ ছবি রয়েছে এখানে। পানিতে পাকিস্তানের সেনাবাহিনী যেরকম মেরে তাদেরকে পানিতে ফেলে দেওয়া হয়েছিল তার একটি দুর্লভ ছবি রয়েছে এখানেও। আমাদের কলকাতার একটা শরণার্থী আশ্রয়কেন্দ্রের একটা ছবি রয়েছে এখানে। এখানে আমাদের যেমন পাকিস্তানি বাহিনীর তখন যুদ্ধের সময় যেমন হিন্দু মুসলিম যে একটা ব্যবধান ছিল, সেখানে আমাদের লুঙ্গির চেয়ে হিন্দু মুসলিম চিহ্ন দেখে তারা সবাই নিশ্চিত হয়েছে, মুখে বললেও তারা বিশ্বাস করে না, কিন্তু তারা লুঙ্গি খুলে তারপরে নিশ্চিত হয়েছে যে এখানে একটা হিন্দু নামক সময়টা দেখানো হয়েছে এখানে। এখানে ছাড়াই যে নারীরা যে বাংলাদেশ থেকে নারী মুক্তিযুদ্ধ ছিল, এখানে নারীরা যে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে তার একটি ছবি রয়েছে এখানে। রয়েছে আমাদের বুদ্ধিজীবীদের 14 ডিসেম্বর যেমন বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল তাদের ছবি রয়েছে এখানে। এই যে নারীরা আমাদের যেভাবে অংশগ্রহণ করেছিল, নারীরা যদি আমাদের সাথে অংশগ্রহণ না করতো, মুক্তিযুদ্ধের সাথে যদি অংশগ্রহণ করতো, তাহলে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না। এই ছিল আমাদের মুক্তিযুদ্ধ চলের দুর্লভ ছবি। এখানে রয়েছে স্যার আমাদের মুক্তিযুদ্ধের ধারাবাহিক বর্ণনা এখানে রয়েছে। এখানে রয়েছে মুক্তিযুদ্ধ 25শে মার্চ কালো রাত, সেখানে পাকিস্তানি বাহিনী 1971 সালে 25শে মার্চ রাতে আমাদের বাঙালিদের উপর ঘুমন্ত অবস্থায় যে অত্যাচার করেছিল এখানে। এখানে সে 10 এপ্রিল গঠন করা হয় দেশের প্রথম অস্থায়ী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। 17 এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। হ্যাঁ, তারপরে 7 মার্চ এখানে আছে 7 মার্চে বাসার বাঙালি জাতির অভিসম্মিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে 7 মার্চে ভাষণ করেন। 26শে মার্চ তারিখে মেজর জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তারপরে হচ্ছে 11 জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী। মুক্তিবাহিনীকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়। মেজর খালেদ মোশাররফ নেতৃত্বকে কে ফোর্স, মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বকে এস ফোর্স, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স অনুষ্ঠিত হয়। তারপর যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। আমাদের টাঙ্গাইল জেলা ছিল সেক্টর 11-এর অধীনে। প্রতিটি সেক্টরে গেরিলা বাহিনীর জন্য নির্দেশনা ছিল। অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করত এবং সম্মুখযুদ্ধে অংশ নিত। ইন্টেলিজেন্স গ্রুপ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবর সংগ্রহ করতেন। তো মুক্তিযুদ্ধে নারীদের অবদান, নারীদের মুক্তিযুদ্ধে খাবার, আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেন। অনেক নারী প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। সর্বস্তরে অবদান, এখানে আমরা যে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, এখানে শুধু মুসলিমরাই অংশগ্রহণ করেনি, এখানে বিভিন্ন জাতি বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। এই সবার অংশগ্রহণের নেতৃত্বে আমরা একটি সার্বভৌম একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এদেশের মুক্তিযোদ্ধাদের বিপক্ষে অবস্থান নেয় রাজাকার বাহিনী। তারা শান্তি কমিটি, রাজাকার, আল বদল, আল শামস নামে বিভিন্ন কমিটি গড়ে তোলে এবং তারা পাকিস্তানি বাহিনীর সাথে মিলে গ্রামে গ্রামে লুটতরাজ করে এবং অনেক গ্রাম ও বাড়িঘর জ্বালিয়ে দেয়। যৌথ বাহিনী গঠন করা হয় 1971 সালে 21শে নভেম্বর। মিত্র বাহিনী ও মুক্তি বাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করা হয়। এখানে আরও রয়েছে আমাদের সংস্কৃতি কর্মীদের অবদান। আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের শরীর চাঙ্গা রাখার জন্য, মন প্রফুল্ল রাখার জন্য তারা বিভিন্ন রকম মুক্তিযুদ্ধ অবদানকে গানের মাধ্যমে মুক্তিযুদ্ধের মনোবল চাঙ্গা রেখেছেন এবং সাহস জুগিয়েছেন। পাকিস্তানি বাহিনীর নিষ্ঠুরতা, পাকিস্তানি বাহিনী এদেশের অসংখ্য নারী, পুরুষ, শিক্ষক, ছাত্র, ডাক্তার, পুলিশ, সাংবাদিক, পুলিশ ও ইপিআর সদস্য সহ অসংখ্য নিরীহ বাঙালি জনগণকে হত্যা করে এবং অনেক সম্পদ ধ্বংস করে। ভারতের সহায়তা, মুক্তিযুদ্ধের পুরো সময়টা প্রতিবেশী দেশ ভারত নানানভাবে আমাদের সাহায্য করে। তারা আমাদের সাধারণ মানুষের আশ্রয় দিয়েছিল, তারা আমাদের মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ দিয়েছে এবং সৈন্য দিয়ে সাহায্য করেছেন। বুদ্ধিজীবীদের হত্যা, 10 থেকে 14 ডিসেম্বরে আমাদের দেশে যে বুদ্ধিজীবী ছিল, শিক্ষক, ডাক্তার, নার্স, সাংবাদিক আরও অনেক পেশার লোক ছিল, তাদেরকে 10 থেকে 16 ডিসেম্বরকে তাদেরকে হত্যা করা হয় এবং ডেকে নিয়ে হলের রুমে গিয়ে বাসে গিয়ে তাদেরকে ডেকে হত্যা করা হয়। এটা শিশুরা কেন বিদ্যালয়ে আসবে? শিশুরা তখনই বিদ্যালয়ে আসবে যখন বিদ্যালয়ের পরিবেশ তাদের বাড়ির পরিবেশের চেয়ে ভালো থাকবে। বিদ্যালয়কে যখন বাড়ির চেয়ে বেশি নিরাপত্তা বোধ মনে করবে এবং বিদ্যালয়ে যখন খেলাধুলা সরঞ্জাম পাবে তখন তারা বাড়ি থেকে বিদ্যালয়ে আসবে। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের পথচলা। এই জন্য আমরা প্রথমেই বিদ্যালয়ে আসার জন্য, যেহেতু শিশুদের বলা হয় পবিত্রতার প্রতীক,
তাই তাদের স্বাগত জানানোর জন্য আমরা প্রথমে একটু ফুলের বাগান করার চেষ্টা করেছি এবং তারপরে আমরা বলেছি হলো সালাত জান্নাতের চাবি। মুসলমান হিসাবে আমাদের সকলকেই পেয়ালা গ্রহণ করতে হবে, তাই শিক্ষার্থীরা যাতে ইসলাম অনৈতিক শিক্ষায় শিক্ষা পায় তাই আমরা প্রথমেই তাদেরকে জানা শেখানোর জন্য তৈরি করেছি সালাত জান্নাতের চাবি। এরপরে তৈরি করেছি আর হলো আমাদের মানব জীবনের চক্র। এখানে রয়েছে আমি, আমার মা বাবা, আমার সন্তান এবং আমার সন্তানের সন্তান। শিক্ষা প্রতিষ্ঠানের তিনি কর্ণধর, যার মাধ্যমে টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে ধাপে ধাপে উন্নত থেকে উন্নত শিখরে পৌঁছানো সম্ভব। উনি আজকে আমাদের এই মাঠে তথা নিকলা দড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। এজন্য অত্র গ্রামের তথা অত্র এলাকার পক্ষ থেকে তথা অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়কে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং সালাম জানাই। এবং পাশাপাশি অন্যান্য যে কর্মকর্তা মহোদয়গণ এসেছেন, আমি মনে করি আজকে এই দড়িপাড়া ওনারা পদার্পণ করে ওনারা আজকে এই দড়িপাড়াবাসীকে ধন্য করেছেন বলে আমি মনে করি। এই আজকে পাশাপাশি আমি শুধু দুটি কথা বলতে চাই, সময় বেশি নেব না। আমি আমার নাম নুরুল আমিন নান্নু, আমার বয়স 73-74 হয়েছে, তা আরও বেশি হতে পারে। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি। এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্ম হয়েছে আজ থেকে প্রায় 1920 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানে আমি 1954-55 সালে এখানে লেখাপড়া করেছি। এই আজকে জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়, আপনি এসেছেন, আপনার কাছে দাবি যে ধাপে ধাপে এই একটা কারাগারে এই প্রতিষ্ঠানটি একসময় গড়ে উঠেছিল। আস্তে আস্তে ধীরে ধীরে এই প্রতিষ্ঠানটা এত বড় হয়েছে, এতটুকু এগিয়েছে। কিন্তু এটা কিন্তু শুধু এলাকাবাসীর কারণে হয়নি। আপনাদের মতো যারা গুণীজন, আপনারা যারা শিক্ষা কর্মকর্তা, আপনারা যারা শিক্ষা অনুরাগী, আমি মনে করি আপনাদের সহযোগিতায় আজকের এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সামনের দিকে এগিয়ে আসছে। আজকে আমি আপনার এই পদ্ধতির কারণে এটা আসলে আমাদের জন্য সৌভাগ্য, এটা আমাদের জন্য বেশি সৌভাগ্যের যে আপনাদের সাথে কিছু কথা বলার কিংবা মানে জানার কিংবা বলারও সুযোগটা আমাদের হচ্ছে। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আসলে এখন কথা বলতে গেলে যেটা হয় কি, সমস্যাটাই আগে চলে আসে। আপনারাও যেমন আপনাদের দিক থেকে সমস্যাগুলো বলেন, আমরাও আমাদের আঙ্গিকে যে সমস্যাগুলো দেখি সেগুলো আমাদের মুখে আমাদের চোখে আগে চলে আসে। তো যাই হোক, আসলে প্রথমে ধন্যবাদ দিই এরকম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য এবং মানে আয়োজন করার জন্য এবং আমাদেরকে আহ্বান করার জন্য। আসতে পেরে ভালো লাগছে। আর স্যারও আসছেন, অবশ্যই সেই অনুষ্ঠানটা অনেক গুরুত্ব পেয়েছে যেখানে স্যার উপস্থিত আছেন। আপনাদের এখানে যেটা আসলে গেলে, প্রত্যেকটা উপজেলায় গেলে আমার চোখে যেটা হয় যে প্রত্যেক এখন একটা স্কুল যখন অনেক ভালো হয়, ব্যতিক্রমী হয়, তো সেটা কিভাবে হয় বলেন তো? সবার সম্মিলিত প্রচেষ্টায়। আরো দু একজন বলেন, প্রথমে কি লাগে, আসলে কি লাগে বলেন তো? ডেডিকেটেড, আসলে প্রথমে একজন ডেডিকেটেড প্রধান শিক্ষক লাগে। আপনারা বলবেন যে সহকারী লাগবে, তো সহকারীকে তৈরি করার দায়িত্বটা আপনারই। যেখানে প্রধান শিক্ষক ডেডিকেটেড, সেই স্কুলগুলো চেহারাই অন্যরকম, ঠিক কিনা বলেন? আমার এই কথার সাথে আপনারা একমত? আর যেখানে দুর্বল, তাহলে সেখানে কেন দুর্বল, এই উত্তরটা দেহের মধ্যেই আছে, সেটা আর আলাদা করে বলি না। আমি গতকাল আপনাদের ভুয়াপুর উপজেলার চর অঞ্চলে গিয়েছিলাম, না জানিয়ে সারপ্রাইজ ভিজিট। চরের চিত্র দেখে আসছি। চরে স্কুল আপনাদের 30টা, তাই না? ভাই আপনারা এই প্রশ্ন আমি নিজেকে করেছি, ওরা এটা বলতে পারি যে আমরা তার মানে আমরা একজ্যাক্ট রিপোর্টটা ফিল্ড থেকে পাচ্ছি না। আর একজ্যাক্ট রিপোর্টটা না পাওয়ার কারণে আমরা সমস্যাটার সমাধান করতে পারছি।
আমরা এই যে আজকের স্কুলে তৈরিপাড়া স্কুলে এত সুন্দর পরিবেশ বিজ্ঞান মেলার আয়োজন করছে, এটা ডকুমেন্টেশন করলাম, এটা নিয়ে আমরা সবাই প্রশংসা করলাম। এটা করে আমরা সবাই চলে গেলাম, গিয়ে আমরা আমাদের মতো করে চললাম। তৈরিপাড়াকে যে একটা ভালো কাজ করছে, যে আমি আমার স্কুলে ইমপ্লিমেন্টেশন করার কোনো চেষ্টাই করলাম, লাভ হইল কি? এখানে মিটিং করে কোনো লাভ হইল? যদি আজকে এখানে আপনারা 110টা স্কুল সম্ভবত না, আপনারা যদি অন্তত 5টা স্কুলে গিয়ে উদ্যোগ নেন, আপনি মেলা করার দরকার নেই। ডোমেন হোস্টিং এর বিষয়, আপনি একটা দেওয়াল পত্রিকা ডোমেন হোস্টিং এর বিষয়, এটা তো বললেই হয়ে যায় না? আপনি প্রধান শিক্ষক, আপনি শ্রেণী শিক্ষককে বলে দিলেন যে ম্যাডাম আপনার ক্লাস 5 থেকে দেওয়াল পত্রিকা কি বলে যাবেন? দেয়ালিকা। হ্যাঁ, এটা দেয়ালিকা বের করে 15 দিনের বেশি তো লাগার কথা না। এটা কি লাগবে? একটা স্ট্যান্ড লাগবে, আর একটা কাগজ লাগবে, আর ওইখানে একটু লিখার পরে যদি এটা কানাই দিয়ে তো হইল না। এখানে একটা কাপড় দিয়ে ডাকেন, তাকে প্রধান শিক্ষকরা প্রধান অতিথি করে, শ্রেণী শিক্ষক, ছাত্ররা ধরেন, ছাত্ররা দিয়ে একটা কমিটি করে দিলেন, তুমি ছাত্ররা প্রধান শিক্ষক, তাদের কাছে প্রধান শিক্ষক স্যার কিন্তু অনেক বড় অবস্থা, ঠিক না? বাচ্চাদের কাছে তারা দাওয়াত দিলেও প্রধান শিক্ষক স্যারকে এটা খাইনা উদ্বোধন করবে। ভাই, এই যে আনুষ্ঠানিক, এটা হচ্ছে আমাদের কাছে শিক্ষণীয় বিষয়, আনুষ্ঠানিক, বুঝতে পারছেন? ওইটার মধ্যে কি লেখা আছে এটা নিয়ে আপনি অত মাথা ব্যথা করবেন না। দেয়ালিকার মধ্যে কত কোয়ালিটি সম্পন্ন লেখা আছে, এটা আপনি একদিনে কোয়ালিটি মেনটেন করতে পারবেন না। আপনি কি রবীন্দ্রনাথের কবিতা লিখতে পারবেন? নজরুলের কবিতা, আপনার লেখাপড়া তো, যে নজরুলের লেখাপড়া কম, রবীন্দ্রনাথের লেখাপড়া কম, তা আপনি পারেন না কেন? আমি পারি না কেন? আমরা তো পারবো না, কিন্তু আমরা শুরু করতে চাই প্র্যাকটিস হিসাবে। বাচ্চারা করুক, তারপরে একটা দেয়ালিকা হইলে, পরে আর একটা দেয়ালিকা হইলে দেখা যাবে। আপনি এত কিছু দেখে গেলেন, এইটা করতে দরকার নাই। আপনি একটা প্রোগ্রাম নেন, সেটা হইল যে বাচ্চারা এই ক্লাসের মধ্যে আপনার সহকারীরা বলেন যে এই সপ্তাহে বা এই পাক্ষিকে ভালো কাজ করছে কেন, সেই ছাত্রটা একটা খাতার মধ্যে তার ভালো কাজটা সে লিখে একটা বক্স বানিয়ে রাখেন, সেখানে জমা দিয়ে দেন। কেন বক্স বানাবেন? কারণ বাচ্চা লিখে এটা সে জমা দিতে লজ্জা পাবে, কে যেন দিকে ফেলবে, তাই না? বক্সের মধ্যে রেখেছে, তখন সে গোপনে লিখে দিয়ে যাবে। আপনি সেটাকে পড়েন, বাড়িতে যান, বুঝছেন? প্রতিবার আপনি পড়েন, তাদেরকে বলেন আমি কিন্তু পড়বো, পড়ে পরের দিন ফিডব্যাক দেন, এই মানে খুব ভালো লাগছে, অমুক ভালো লাগছে, আরে মিশা কথাই কিছু বলেন না, এই আরে চমৎকার এটা ঘটনা। এর মানে কি? ওই বাচ্চাকে আপনি জীবন চেঞ্জ করে দিলেন, একটা কথাই তার কিন্তু সে উৎসাহিত হয়ে যায়। এরপরে আপনি কি করেন, এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড করেন বা একটা ফার্স্ট করেন, করে একটা 10 মিনিটের একটা অনুষ্ঠান করে, যে কুপন রেখে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন যে এই সপ্তাহের বা এই পাক্ষিকের শ্রেষ্ঠ ভালো কাজকারী রবিউল হাসান, তাকে এখন পুরস্কার দিচ্ছেন প্রধান শিক্ষক। ছোট্ট একটা অনুষ্ঠান হয়ে গেল না? এই অনুষ্ঠান কিন্তু শিশুদের জীবন এবং চিন্তা পরিবর্তনের জন্য অনেক ভূমিকা রাখে। আপনি তো সারাদিনই তো স্কুলে সময় গেলেন, আপনার মাথায় গিয়ে ঢুকবে না যে আমি এই কাজ করব? এই কাজে আপনি পুরস্কার দেন, টাকা খরচ করেন, আপনি স্লিপ থেকে এখানে টাকা খরচ করতে পারবেন। কারণ স্লিপের প্রধান শর্ত হচ্ছে কোয়ালিটি ইন্টারভেনশন, গুণগত মান পরিবর্তনের ক্ষেত্রে আপনি খরচ করতে পারবেন। যদি আপনার টাকা থেকে এখানে খরচ করেন, তাই না, তাহলে না আপনার লেখাপড়ার উন্নতি হবে, কোয়ালিটি বাড়বে, ছাত্রদের অ্যাটেনশন হবে, স্কুলে আসার আগ্রহ তৈরি হবে। আমরা তো সেটা করছি না। আমরা এই জন্যই এখানে আজকে মিটিংটা করতে চাইলাম যে আমাদের প্রধান শিক্ষক স্যারের এটা দেখে গিয়ে মাথার মধ্যে কাজ করে। ওনারা অনেক টাকা খরচ করে এটা করছে না, আপনি পারবেন না এত টাকা খরচ করতে, করে দেন। কারণ এই কমিউনিটি হয়তো কন্ট্রিবিউট করে, আপনার কমিউনিটি কন্ট্রিবিউট করে না।